আসসালামু আলাইকুম সবাইকে। নীরব ভালোবাসা গল্পের 7 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বেশ কিছুক্ষণ যাবৎ এক নাগারে বেজে যাচ্ছে কলিং বেল, তবে দরজার কাছে গিয়ে একবারও তা খোলার সাহস করে উঠতে পারছে না উল্লাসী। গতকাল দুপুরে তাকে বারবার দরজা খুলতে নিষেধ করে দিয়েছেন মেজবা, তবে এভাবে একজন অপর পাশ থেকে ডেকে যাচ্ছে অথচ সে তার ডাকের সাড়া দিচ্ছে না, কাজটি অসভ্যের মতো হয়ে গেল না? তাছাড়া একা বাসায় থাকতে তার নিজেরও তো ভালো লাগছে না, ভয় লাগছে, দম বন্ধ লাগছে। কি এমন হবে দরজা খুলে অপাশে আসা মানুষটির সঙ্গে দুটি কথা বললে? উল্টাপাল্টা প্রশ্ন করলে না হয় আবারও জানি না বলে কাটিয়ে দেয়া যাবে, তাতে কিছুক্ষণের জন্য হলেও তো কারোর সঙ্গ পাওয়া যাবে। আড়ষ্ট পায়ে দরজার দিকে এগুলো উল্লাসী সময় না নিয়ে দ্রুত দরজা খুলতেই দেখতে পেল গতকালকের সেই মহিলাকে। মুন্নি সরকার বলল, কি করছিলে? কতক্ষণ যাবত বেল বাজিয়ে যাচ্ছি, দেখো ঘেমে টেমে একাকার অবস্থা। বলে মুন্নি সরকার এগুলো ড্রয়িং রুমের দিকে ফ্যান ছেড়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। তারপর বলল, দেখি এক গ্লাস ঠান্ডা পানি খাও তো। দরজা বন্ধ করে মুন্নি সরকারের কথা মতো বরফ শীতল পানি এনে তার দিকে বাড়িয়ে দিল উল্লাসী। নরম গলায় জানতে চাইল, আপনি ভালো আছেন? পুরো পানি শেষ করে আরাম করে আবারও সোফায় বসে সে বলল, আছি কোনো রকম, তুমি ভালো আছো? উল্লাসী বলল, হ্যাঁ। মুন্নি সরকার বলল, সকালে খেয়েছ? উল্লাসী বলল, হ্যাঁ। মুন্নি বলল, কি খেলে? উল্লাসী বলল, রুটি আর আলু ভাজি। মুন্নি বলল, সব তুমি করেছ? দেখি একটা রুটি আর আলু ভাজি নিয়ে এসে তো, খেয়ে দেখি কেমন হয়েছে। উল্লাসী বলল, রুটি তো নেই, তবে আলু ভাজি আছে, ওটা আনবো? মুন্নি সরকার বলল, যাও আনো। উৎসাহের সাথে উল্লাসী রান্নাঘরের দিকে এগোতেই নিজের মনকে আবারও বোঝালো মুন্নি সরকার, আজ এমন কোনো কঠিন প্রশ্ন নয়, আজ সহজভাবে কথা বলতে হবে উল্লাসীর সাথে, যাতে কাল হঠাৎ করে তার পরিবর্তনের কারণটি ধরতে পারে সে। তাছাড়া মেয়েটির মাথায় গোলমালও আছে কিনা, চরিত্র ঠিকঠাক কিনা তাও তো দেখতে হবে। মুন্নি সরকার বলল, বাহ, বেশ ভালো হয়েছে তো। মুন্নি সরকারের কথায় হাসি ফুটল উল্লাসী ঠোঁটে। পানির গ্লাস তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রুটি খেতে চাইলে কাল আপনার জন্য বানিয়ে রাখবো। মুন্নি সরকার বলল, ঠিক আছে রেখো। তা আর কি কি রাখতে পারো তুমি? উল্লাসী বলল, গরুর মাংস, মুরগির মাংস, শাক, মাছ, ভাজি, পটল ভাজি, এগুলাই। উল্লাসীকে কথার মাঝে থামিয়ে দিল মুন্নি সরকার। খুশি মনে বলল, সব পারো? উল্লাসী বলল, মোটামুটি। মুন্নি সরকার বলল, তা কাল তোমার কি হয়েছিল? আমি তো বাবা ভয় পেয়ে গিয়েছিলাম। উল্লাসী বলল, দরজা খুলে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে দেখে। যাক, মেয়েটি তাহলে পাগল নয়, গ্রামের মেয়ে, শহরের রীতিনীতি আর কতটুকুই বা জানে। তাছাড়া একা বাসায় অচেনা কেউ এলে ছোট এক মেয়ের পক্ষে ভয় পাওয়ার ওই কথা। ভয়ে হয়তো উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে, একে এত আমলে নেবার দরকার নেই ভেবে সামান্য হাসলো মুন্নি সরকার। তারপর বলল, আমাকে দেখে ভয় পাবার কিছু নেই, আমি পাশের ফ্ল্যাটেই থাকি, দরজা খুললেই যে ফ্ল্যাটটি দেখো না, ওটি আমাদের। তোমার ভাই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তো, তাই কথা বলার মানুষ পাই না, একা একা প্রচুর বোর হই। উল্লাসী বলল, ও। মুন্নি সরকার বলল, তাই তোমার সাথে গল্প করতে আসা, জানো তোমাকে বেশ ভালো লেগেছে আমার, বেশ সুন্দর তুমি, যেন আল্লাহ নিজে হাতে গড়েছে তোমায়। আর আমাকে দেখো, বিয়ের 4 বছর, বাচ্চা কাচ্চাও এখনো হয়নি, অথচ এখনই শরীর ফুলে কলা গাছ। বলেই হেসে উঠল মুন্নি সরকার, যেন নিজের এই স্বাস্থ্য নিয়ে দারুণ খুশি সে। বেশ সময় নিয়ে নানান গল্পগুজব করে প্রায় অনেক বিষয়ে তথ্য বের করলো মুন্নি সরকার, তবে মেজবার ঠিক কেমন বন হয় উল্লাসী তা জানতে একরকম ব্যর্থ হলো সে। উদ্বিগ্ন মনে নিজের ফ্ল্যাটে ফিরে এসে কল দিয়ে বসলো তার স্বামীকে, তার স্বামী হাসান সরকার। আপাতত তার মনের কথাগুলো তাকে জানাতেই হবে। হাসান সরকার বলল, বলো। মুন্নি সরকার বলল, কি করছিলে তুমি? হাসান বলল, তেমন কিছু না, কিছু বলবে? মুন্নি সরকার বলল, হ্যাঁ, আমার শীতল ভাইয়ের জন্য উল্লাসীকে খুব পছন্দ হয়েছে। হাসান বলল, উল্লাসীকে? মুন্নি সরকার বলল, ওই যে মেজবার বোন, কাল রাতে তোমায় যে বললাম, আজই ভুলে গেছ? হাসান বলল, ও হ্যাঁ, কিন্তু মেয়েটা তো ছোট, প্রাপ্তবয়স্ক নয়। চোখমুখ কুচকে মুন্নি সরকার বলল, ছোট আর কই, পিরিয়ড হলে একটা মেয়ের বিয়ের যোগ্য হয়ে পড়ে, সে হিসেবে উল্লাসীরও হয়েছে। হাসান বলল, তবুও আমার মতামত চাও তো আমি বলবো অন্য মেয়ে দেখতে, তাছাড়া তোমার ভাইও তো বেকার। মুন্নি বলল, হ্যাঁ তা তো বলবেই, নিজের ভাই না তো, তাই তোমার উপর কোনো মায়া দয়াও নেই। নিজের ভাই হলে ঠিকই গ্রামের সাদাসিধা মেয়েকে ঘরে আনতে, যাকে তাকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে আবার মায়ের দেখাশোনাও লাগিয়ে দিতে পারো। হাসান বলল, তো তোমার উদ্দেশ্য কি সেটা নয়? হালকাকে সে গলা ঠিক করলো মুন্নি সরকার, দাপটে গলায় বলল, মোটেও নয়, মেয়েটিকে প্রথম দেখাতে আমার পছন্দ হয়েছিল, যাক গিয়ে আমার ভাইকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমার ভাইয়েরটা আমিই বুঝবো, রাখছি। কান থেকে ফোন নামিয়ে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো মুন্নি সরকার। মাঝে মধ্যে হাসানের উপর তার খুব বেশি রাগ হয়, বেশ অরসিক একজন মানুষ তিনি, কোনো বিষয়ে রসিকতা তো নেই, মুখ ভর্তি উজানি কথাই ভর্তি। এই লোক কবে মানুষ হবে কে জানে। অবশ্য এই বয়সে আর তাকে মানুষ করাও সম্ভব নয়, বয়সটা তার উল্লাসের কাছাকাছি হলেও তাও একটা সুযোগ থাকতো মানুষ করার। আসলে এই বয়সী ছেলেমেয়েরা কিছুটা কাদার মতো, সামান্য শিখিয়ে পড়িয়ে নিজের ইচ্ছে মতো গড়িয়ে নেওয়া যায় তাদের। উল্লাসীকেও ঠিক সেভাবেই গড়িয়ে নেবে সে। তাছাড়া মেয়েটা যথেষ্ট শান্তশিষ্ট, কাজকর্ম যথেষ্ট পাকা, এর চেয়ে গুণী মেয়ে সারা দুনিয়াতে খুঁজলেও তার ভাইয়ের জন্য পাবে
না সে। ওদিকে শীতল ভাইয়ের বাউন্ডুলের মতো চলাফেরা, বাজি ধরে টাকা ওড়ানো দিন দিন বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় একটি বিয়ে করে ঘরে লাল টুকটুকে একটি সুন্দর বউ আনলে হয়তো ঘরে মন বসবে তার। আর সেই সাথে হাসানকে বলে না হয় ছোটখাটো কোনো চাকরির ব্যবস্থা করে দেয়া যাবে। অপরদিকে মারও বয়স হয়েছে, সব কাজকর্ম নিজের হাতে সামলানো তার একার পক্ষে কঠিন হয়ে পড়ে। উল্লাসী গিয়ে সংসারে হাল ধরলে মা না হয়ে এসব থেকে একটু ছুটি নেবে। সেই সাথে ছেলের বউয়ের হাতের সেবা তো আছেই। তবে সব থেকে বড় যে কারণে উল্লাসী নিজের ভাইয়ের জন্য নির্বাচন করেছে সে, তা হলো বাপের বাড়িতে তার আধিপত্য ধরে রাখা। নইলে আজকালকার যুগের যা বউ, তাতে ননদের মুখোমুখি হতেও নারাজ তারা, বাড়িতে আধিপত্য চালানো তো দূরের কথা। এক্ষেত্রে উল্লাসীকে এই ব্যাপারে নিরাপদ মনে হয়েছে তার। মেয়েটিকে এই 3 দিনে যতটুকু চিনেছে সে, তাতে নিজস্বতা বলতে কিছুই নেই তার মাঝে। একটু বুঝিয়ে সুঝিয়ে তাকে যেভাবে চালানো যাবে বিনা প্রশ্নে সে সেদিকেই ধাবিত হবে। আর এদিকে চৈতালি ফোনে অনার সঙ্গে বলছে, কথা বলবি না আমার সাথে, সত্যিই কথা বলবি না? অপর পাশ থেকে অনার কোনো জবাব না পেয়ে উদ্বিগ্ন হলো চৈতালি। অনা তার উপর রাগ করেছে তা মোটামুটি নিশ্চিত, তবে ঠিক কি কারণে? গতকাল মুবিন যাওয়ার পর তার মন ভালো না থাকায় আজ সারাদিন এ বাড়িতে আসাও হয়নি তার। এর মাঝে কি এমন হলো যে একদম কথাবার্তাই বন্ধ করে দিল অনা? বোধগম্য হলো না চৈতালির। নিজের দু হাতে দোকান ধরলো সে, তারপর আবারও অসহায় গলায় বলল, আমি কি করেছি এটা তো আমায় বল, না বললে বুঝবো কি করে? এই অনা, এদিকে একটু তাকা, দেখ তোর রাগ ভাঙাতে তোর চিতই পিঠা কান পর্যন্ত ধরেছে। এক নজরে চৈতালিকে দেখে আবারও মুখ ঘুরিয়ে নিল অনা, তারপর তীক্ষ্ণ গলায় বলল, আমি কারোর উপর কোনো রাগ করিনি। চৈতালি বলল, তাহলে কথা বলছিস না কেন? অনা বলল, কথা বলতে ইচ্ছে না করলেও কথা বলতে হবে কেন? চৈতালি বলল, তো কথা বলতে ইচ্ছে করবে না কেন? অনা বলল, নাই করতে পারে, তুই যা এখন। চৈতালি বলল, কেন যাব? আমি আজ আরো আসলাম তোর সাথে রাতে থাকবো বলে। অনা বলল, যা তুই যা, বিরক্ত করিস না। হঠাৎ অনার চিৎকার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৈতালি। মন অসম্ভব খারাপ হইলে তার। এরকম কেন করছে অনা ভেবে পেল না সে। অনা খানিকটা জেদি স্বভাবের, তবে কখনো সে নিজের জেদ বন্ধুত্বের মাঝে আনেনি। মনোমালিন্য হওয়া তো দূরের কথা, তাহলে আজ হঠাৎ করে এমন কি হলো যে তার সঙ্গে এতটা দুর্ব্যবহার করছে অনা? খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সদর দরজার দিকে পা বাড়ালো চৈতালি। তবে মাঝপথে এসেই থেমে আবারও একবার ধরা গলায় বলল, সত্যিই চলে যাব? অনা বলল, হ্যাঁ যা। দাঁতে দাঁত চেপে কথাটি বলে চোখ বন্ধ করলো অনা। চৈতালি তার ছোটবেলার বন্ধু, সবচেয়ে কাছের মানুষ, অথচ তার জীবনে এত বড় একটি সত্য কি করে লুকিয়ে রাখলো সে, তাও তার ভাইয়ের সঙ্গে মিলিয়ে। কি দুর্দান্ত অভিনয় তাদের, যেন একে অপরকে চেনে জানেই না। নাম মনে রাখা তো দূরের কথা, কিভাবে পারলো তারা এসব করতে? এভাবে কয় বছর যাবত তারা এই অভিনয় করে খেলছে কে জানে। কি এমন হতো তাকে সবটা জানালে? সে কি চৈতালির শুভাকাঙ্ক্ষী নয়? তারপরও কেন চৈতালি জানালো না তাকে? লম্বা করে দম ছেড়ে বিছানা ছেড়ে নেমে আলমারি খুলে ছবির একটি অ্যালবাম বের করলো অনা। তারপর তার এবং চৈতালির সকল ছবি বেছে আলাদা করে একটি মম জ্বালিয়ে পোড়াতে শুরু করলো ছবিগুলো এক পাশ থেকে চৈতালিকে। আর এদিকে ল্যাব এইডে সন্ধ্যার পর বসার কথা থাকলেও উল্লাসের কথা ভেবে চেম্বারে বসলো না মেজবা। বিকেল থাকতেই বাড়ি ফিরে সময় নিয়ে গোসল সেরে টেলিভিশনের সামনে বসলো সে। তারপর উল্লাসীকে ডেকে চা চাইলো 1 কাপ। স্বামীর আদেশ পাওয়া মাত্র উল্লাসী পা বাড়ালো রান্নাঘরের দিকে। চুলোয় গরম পানি বসিয়ে ঝটপট চা বানিয়ে কাপে ঢেলে তা নিয়ে এলো ড্রয়িং রুমের দিকে। তারপর বলল, তুমি খাবে না? উল্লাসী বলল, উহু, আমি খাই না। কথা বাড়ালো না মেজবা। চায়ের কাপে চুমুক দিয়ে আবারও টেলিভিশনের পর্দায় দৃষ্টি দিল সে। অপরদিকে মেজবার দিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর উল্লাসী উৎসাহী গলায় বলল, আজও উনি এসেছিলেন। মেজবা বলল, কে? উল্লাসী বলল, ওই যে উনি, মুন্নি ভাবি। চোখ মুখ কুচকে গেল মেজবার। টেলিভিশনের দিকে থেকে দৃষ্টি সরিয়ে উল্লাসীর দিকে তাকালো সে। কড়া গলায় বলল, তুমি আজও দরজা খুলেছিলে? উল্লাসী বলল, হ্যাঁ, উনি বেল বাজিয়েই যাবে আর বাজিয়েই যাবে, আর আমি ভেতরে থেকেও সাড়া দিব না। মেজবা বলল, না তুমি দেবে না, তোমাকে নিষেধ করিনি আমি। মেজবার মেজাজ খারাপ হচ্ছে বুঝতে পেরে মুখটা ছোট হয়ে এলো উল্লাসীর। মেজর দিকে চেয়ে সে ধীর গলায় বলল, আমার একা একা ভয় করলে একটু সময় ওনার সাথে কথা বললে কি এমন ক্ষতি হবে? মেজবা বলল, একা বাসায় তোমার ভয় করবে কেন? একা তো একা, ভয় দেখানোর মতো কেউ আছে নাকি? জবাব দিল না উল্লাসী। একবেলা তরল তো একবেলা কঠিন, এই লোককে বোঝা সত্যিই বড় দায়। মেজবা বলল, তাছাড়া দিনের বেলায় আবার কিসের ভয়? পৃথিবীতে সব ভূতপ্রেত কি নিজেদের সব কাজকর্ম ফেলে সারাদিন তোমায় ভয় দেখানোর চাকরি নিয়ে রেখেছে নাকি? উল্লাসী বলল, হ্যাঁ, আপনার চাকরি যেমন ডাক্তারগিরি করা, তেমন ওদের চাকরিও ভূতগিরি করা। হঠাৎ উল্লাসীর এমন কথায় থেমে গেল মেজবা। একদণ্ড নীরব থেকে ভ্রু কুচকে বলল, ভূতগিরিটা কি? উল্লাসী বলল, কেন জানেন না? ভূতগিরি হলো ভয় দেখানো। ভূতের একমাত্র কাজ আমাদের ভয় দেখাতে পারলেই সফল তারা। ওদের সর্দার খুশি হয়ে ওদের টাকা দেয়। উল্লাসীর ভূতগিরির সংজ্ঞা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল মেজবা। এই মেয়ে পারেও বটে। উল্লাসী আবারও বলল, আপনি আমার কথায় বিশ্বাস করেন না? ঠোঁট চেপে হাসি থামানোর ব্যর্থ চেষ্টা করে হাসতে হাসতেই মেজবা জবাব দিল, করি তো। উল্লাসী বলল, তাহলে শুধু শুধু হাসছেন কেন? মেজবা বলল, কোথায় হাসছি? হাসছি না তো। উল্লাসী বলল, এই তো, এই যে হাসছেন। হাসির বেগ আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল মেজবা। মেয়েটি অদ্ভুত সুন্দর এক সংজ্ঞা দিয়েছে ভূতগিরির। হঠাৎ কোনো মহিলা বলে উঠল, এই মেজবা, এই দাঁড়াও। সিগারেট কিনতে নিচে এসেছিল মেজবা। হঠাৎ পেছন থেকে মহিলার কণ্ঠের কারো ডাক শুনে থেমে গেল সে। ভ্রুকুচকে পেছনে ফিরতে ল্যাম্পপোস্টের আলোয় ভেসে উঠল তার সামনে লিমনের ভাষ্যমতে ভুরিওয়ালা ভাবির ছবি। খানিকটা অস্বস্তি হলো তার, এই মহিলা কেন ডাকছে তাকে? উল্লাসী আবার উল্টাপাল্টা কিছু বলে ফেলেনি তো? মুন্নি সরকার বলল, কেমন আছো? মেজবা বলল, জি ভালো আছি, আপনি ভালো আছেন?
মুন্নি সরকার বলল, আছি কোনো রকম, জানোই তো একদম সময় দেয় না তোমার ভাই আমায়। কি বলবে ভেবে পেল না মেজবা, আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনি এখানে কেন, কোনো কাজে এসেছিলেন? মুন্নি সরকার বলল, হ্যাঁ মাসের বাজার নিতে এসেছিলাম, শফিক আছে না, ওর দোকান থেকেই নেই। তা তুমি কোত্থেকে নাও? মেজবা বলল, ওখান থেকেই। মুন্নি সরকার বলল, ভালো করো, ছেলেটা বেশ ভালো। মেজবা বলল, হুম। মেজবার দিকে কিছুটা এগিয়ে এলো মুন্নি সরকার, গলা খানিকটা নামিয়ে বলল, তোমার সাথে কিছু কথা ছিল, এখানে দেখা হয়ে ভালোই হয়েছে। আসলে সব কথা তো উল্লাসের সামনে বলা যায় না। জোর করে ঠোঁটে হাসি ফুটালো মেজবা, মাথা হালকা নেড়ে বলল, জি বলুন। মুন্নি সরকার বলল, আমার ভাইকে তুমি দেখেছো, কেমন লেগেছে ওনাকে তোমার? ঠিক মনে করতে পারলো না মেজবা, তবুও একগাল হেসে বলল, খুবই ভালো। মুন্নি সরকার বলল, আলহামদুলিল্লাহ, তাহলে তো সব হয়েই গেল। উল্লাসের সঙ্গে কথা শেষ হবার আগে হঠাৎ মাঝপথে হাসান সরকার এসে থামিয়ে দিল মুন্নি সরকারকে। তার কাঁধে হাত রেখে হাসান সরকার বলল, তুমি যে চুলোয় তরকারি দিয়ে বেরিয়েছিলে তা তো পুরো কয়লা হয়ে গিয়েছে, কি একটা অবস্থা, তাড়াতাড়ি চলো। মুন্নি সরকার বলল, আমি কখন তরকারি চড়ালাম? তুমি ভুল ফ্ল্যাটে যাওনি তো? আমি ফেসবুকে একটি ভিডিও দেখছিলাম, ফোন টিপতে টিপতে কোনো হুঁশ না পেয়ে অন্য ফ্ল্যাটে ঢুকে পড়েছিল এক লোক। হাসান বলল, না না তুমি এসো। মেজবা তুমি যাও, পরে দেখা হবে। তারপর একদম জোরপূর্বক মুন্নি সরকারকে নিয়ে ফ্ল্যাটে ফিরল হাসান সরকার। তো আজকের পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।